পিতামাতার শব্দ দুইটি কোনো সন্তানের জন্য কতটা নিগুড় অর্থ ধারণ করে তা উপলব্ধি করার আগেই ভাগ্যের কাছে হারিয়েছে তাদের। স্নেহভাজন হয়ে জীবনে আবির্ভূত হয়েছিল ছোট চাচা আজাদ। ভাগ্যের পরিহাস তাকেও করে দিল বিচ্ছিন্ন। এরপর দাদুর হাত ধরে একলা পথ চলা, একমাত্র সম্বল জীবনের, একমাত্র বেঁচে থাকার কারণ। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছুই ছিল দাদু। প্রতিদিন ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাওয়ানো, তৈরি করে স্কুলে পাঠানো, স্কুল থেকে ফেরত নিয়ে আসা, টিউশন টিচারের কাছে নিয়ে যাওয়া, বাসায় পড়াতে বসানো, খাওয়ানো, যত্ন নেওয়া, সব কিছুই সযত্নে করেছে দাদু। পাবলিক পরীক্ষাগুলোর সময় ঘন্টার পর ঘন্টা কেন্দ্রের সামনে বসে থাকত। হল থেকে বের হলেই হাসি মুখে প্রথমে পানি খাইয়ে বলতো, পরীক্ষা যেমন হয়েছে হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সে হয়তো জীবনে পিতামাতার থেকেও বেশি কিছু ছিল রোজার জন্য, বন্ধু, খেলার সাথী, খুনসুটির সঙ্গী। দিন শেষে প্রশান্তির নীড়। ভাগ্যের লোভ সীমা ছাড়িয়ে পৌঁছেছে চরম পর্যায়ে। তাই তো এমন মানুষটিকে কেড়ে নিতে একবারও কুণ্ঠাবোধ করল না। নিজের গোটা পৃথিবীর আলো হারিয়ে আঁধারে তলিয়েছে রোজা। এতটাই গভীর তা যে উত্তরণ অসম্ভব। ক্রমশই গভীর হতে আরও গভীরে তাকে শুষে নিচ্ছে ভাগ্যচক্রের উল্টো আবর্তন। হারাতে হারাতে আজ নিঃস্ব সে, ধরিত্রীর বুকে অবহেলিত এক ধূলিকণা, যার অস্তিত্ব থাকা না থাকায় এই মহান বিশ্বজগতের কিছুই যায় আসে না। রাতে ঘুমাতে পারেনি রোজা। যতটুকু ঘুমিয়েছে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখেছে। খাবারের রুচি শূন্যরও নিচে ঠেকেছে। এই ধরায় যেন সে জীবন মৃত। নিজেকে বারংবার প্রশ্ন ছুড়েছে, কি অবশিষ্ট আছে তার? কোনো পিছুটান রয়েছে কি? কার জন্য বাঁচবে সে? কিসের জন্য বাঁচবে? কোন উদ্দেশ্যে ভাসাবে এই জীবন তরী? বরাবরই উত্তর করতে ব্যর্থ হয়েছে তার অন্তর। প্রচণ্ড মানসিক অস্থিরতা এবং সেই অস্থিরতা থেকেই ভয়াল এক সিদ্ধান্ত গ্রহণ। সব যন্ত্রণার অবসান ঘটাতে পারে শুধুমাত্র তার মৃত্যু। স্বয়ংক্রিয়ভাবে ঠিক কখন নিজের শরীর তাকে টেনে তুলেছিল জানালা বরাবর, তার টেরটুকু পায়নি তার পরিশ্রান্ত মস্তিষ্ক। বর্তমানে যেন সেই মস্তিষ্ক ধীরে ধীরে কর্মক্ষম হতে আরম্ভ করেছে। তাই তো এমন অনুভূতি। রোজাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে আসমান। এই দানবটির পক্ষে কাউকে এভাবে আগলে নেওয়া সম্ভব তা আজকের পূর্বে রোজা কোনোদিন কল্পনাও করতে সক্ষম হয়নি। চিত্রলেখার কাহিনী শোনা এবং বাস্তবে নিজে অনুভব করার মাঝে বিস্তর ফারাক রয়েছে। আদৌ কি আসমান এমন কোনো কাজ করেছে, নাকি রোজা কল্পনা করছে? কল্পনা করছে না তা প্রমাণিত হলো কয়েক সেকেন্ডের মাঝেই। ওই অবস্থাতেই উঠে দাঁড়ালো আসমান। তার বাহু ডোরে আলিঙ্গনরত রোজা বসল বিছানায়। ততক্ষণে নিজেকে সম্পূর্ণ বিলীন করেছে মেয়েটি। আসমানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজেছে। ডুকরে কেঁদে উঠল। আর্তনাদধ্বনি মিয়ে এলো প্রশস্ত বুকের বাধায়। আসমান হস্তক্ষেপ করল না, কোনো কথাও বলল না। শুধু তার একটি হাত রোজার পিঠে আলতোভাবে স্পর্শ করল। উপরে নিচে প্রবাহিত হয়ে যেন প্রশান্তি বিলাতে চাইছে। রোজা কাঁদল, নিজেকে উজাড় করে দিল। তার হৃদয়ের চাপা সকল অনুভূতির আজ উদ্গীরণ ঘটেছে। আমি এখন কি করব? আমি যে সম্পূর্ণ এতিম হয়ে পড়লাম। কিভাবে বাঁচব? কার জন্য বাঁচব? নীরব আসমান। তার মাঝে বিশেষ পরিবর্তন নেই। ফুপিয়ে ফুপিয়ে বলে চলা কথাগুলো শুনে যাচ্ছে সে। ওই একটি কাজেই পারদর্শী, শুনে যাওয়া। রোজাকে সে কোনো প্রকার বাধা দিল না। নিজের মতন প্রকাশ ঘটাতে দিল আবেগ। বিলাপের মতন ছন্ন ছাড়া অনেক কিছু বলে যাচ্ছে রোজা।
তাতে কর্ণপাত করে নৈঃশব্দ বরণের মাধ্যমে যেন নিজ নিয়মে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা। তার আলিঙ্গনে যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে উন্মত্ত এক সত্তা। ছেলেটার অস্তিত্ব যত শীতল, তার বাহুডোর তার চাইতে বহুগুণ উষ্ণ। মনে মনে ভাবল রোজা, অদ্ভুত হলেও সত্য, ভালো লাগছে তার। অশান্ত হৃদয়ে শীতলতার প্রলেপ দিচ্ছে আসমানের এমন নীরব উপস্থিতি। ঠিক কতক্ষণ এভাবে কেটেছে জানা নেই। রোজা যখন নিজের সম্বিত ফিরে পেল, তখন নিজেকে আসমানের এতটা কাছে আবিষ্কার করে কিছুটা হতচকিতই হলো। আবেগের বশে সে এক দানবকে আঁকড়ে ধরে নিজেকে উজাড় করে তো দিয়েছে, কিন্তু সেই অধিকার তার আদৌ জন্মেছে কি? মানুষটার সঙ্গে সে এক চুক্তির সম্পর্কে আবদ্ধ, যে সম্পর্কে বিন্দুমাত্র পবিত্রতা নেই। উপলব্ধি করে রোজা নিজেকে দূরে সরিয়ে নিল। আসমানের আলিঙ্গন ছেড়ে সরে বসে জোরপূর্বক নিজের চোখ মুখ মুছে নিল। আমি আমি সরি, আমার মাথা ঠিক ছিল না, তাই খাবার নষ্ট হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক কথাটি রোজাকে বিস্মিত করল না। এই বান্দাকে মোটামুটি ভালোই চিনতে পেরেছে সে গত কয়েক মাসে। ঘাড় ঘুরিয়ে চেয়ে মেঝেতে পড়ে থাকা ভাঙা ট্রে, বাটি এবং খাবার দেখতে পেল সে। একটা ঢোক গিলে বিড়বিড় করল, সরি। নিঃশব্দ আসমান, তার দৃষ্টি জানালার দিকে, যা এখনও খোলা রয়েছে। যেন রোজা নিজে থেকে না গেলেও কোনো অশরীরী শক্তি তাকে টেনে নেবে বাহির পানে, তাই সতর্ক নজর রাখছে। আমার ক্ষুধা নেই, খাবো না, তুমি যাও। এবারেও নীরবতা। একটা নিঃশ্বাস ফেলে নিজের কপাল ঘষে রোজা পুনরায় বলল, তোমাকে ধন্যবাদ, চিন্তা করো না, আমি আর ওই রকম কাজ করতে যাব না, তুমি এখন যেতে পারো। বিছানা ছেড়ে উঠল আসমান, বোধহয় চলে যাবে। রোজার এমন ভাবনার ঠিক বিপরীত কাজটা করল সে। বিছানার কাছে এসে ঝুঁকল, কিছু বুঝে ওঠার আগেই একটানে রোজাকে তুলল, বসিয়ে দিল নিজের এক হাতের বাহু বরাবর, অপর হাতে ভারসাম্য রক্ষায় জড়িয়ে গেল পিঠে। হতবিহ্বল রোজা না চাইতেও আঁকড়ে ধরল আসমানের কাঁধ, তার আঙুলসমূহ চেপে ধরল পোশাকে। আসমান, কি করছো তুমি? কোনো জবাব নেই। ওই অবস্থাতেই রোজাকে কোলে নিয়ে আসমান রুম পরিত্যাগ করল। করিডোর ধরে হেঁটে এলো হলরুমে। প্রথম কয়েক সেকেন্ড ছটফট করে নিজেকে গুছিয়ে নিয়েছে রোজা, জানে লাভ নেই। আসমানের মাথায় চিবুক ঠেকিয়ে সে অজানা এক অনুভূতি অনুভব করছে। তার শূন্যতাপূর্ণ হৃদযন্ত্র ধুক ধুক ছন্দে স্পন্দিত হয়ে চলেছে। সোজা কিচেনে ঢুকলো আসমান। ইন্ডাকশনের পাশে কাউন্টারের উপর বসালো রোজাকে। বিব্রত বোধ করে ফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটি। সে যতটা লজ্জিত, আসমান ঠিক ততটাই নির্বিকার। ফ্রিজ খুলল দানবটি। তার মৃদু অথচ প্রভাবশালী কণ্ঠস্বর রোজাকে শুধালো, প্রিয় খাবার? হ্যাঁ, কানে ফোড়া হয়েছে। এহেম, নুডলস। এক নজর পিছনে তাকালো, যেন প্রিয় খাবার নুডলস বলে ব্যাপারটাকে বিচার করছে। রোজা নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। সত্যি কথাই বলেছে, ভুল কিছু নয়। আসমান একটা নিঃশ্বাস ফেলল। স্পষ্ট কর্ণগোচর হলো তা। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে কেবিনেট থেকে নুডলসের প্যাকেট বের করলো। পাত্রে তার সিদ্ধ হতে হতে ক্যাপসিকাম, গ্রিন অনিয়ন এবং কিছু শিম ধুয়ে সুন্দর মতো কেটে নিল। রোজা কাউন্টারে বসে অতি মনোযোগী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল তার প্রতিটা কাজ। প্যানে সামান্য তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ, মরিচ, গোটা একটা ডিম, মশলা এবং সবজি দিয়ে সেদ্ধ হয়ে আসা নুডলস ঢালল। কিছুক্ষণ কষিয়ে তাতে যোগ করল সয়া সস এবং টমেটো সস। ফ্রিজ থেকে বের করল এক প্যাকেট চিজ।
তার কর্মযজ্ঞে রোজা না পারতেও বলে উঠল, আমি তো এতদিন জানতাম গরম পানিতে ম্যাগি নুডলস আর মশলা ঢেলে নিলেই তাকে নুডলস বলে। চিজের প্যাকেট ছিঁড়ছিল আসমান। রোজার বাক্য কানে যেতেই মাঝপথে থমকে গেল। মাস্কের অন্তরালে তার কপোল সামান্য উঁচু হয়ে উঠল। যদিও দেখতে পায়নি, কিন্তু রোজা হলপ করে বলতে পারবে, এইমাত্র আসমান হেসেছে, তা হোক খুব সামান্য হাসি। নিজের রান্না সমাপ্ত করে বাটিতে বেড়ে তাতে কিছু গ্রিন অনিয়ন ছড়িয়ে চপস্টিক রাখল আসমান। এগিয়ে দিল রোজার দিকে। খাওয়ার কোনো রুচি এতদিন না থাকলেও বর্তমানে সুঘ্রাণে তার পেট মোচড় দিয়ে উঠল। তাতে অস্বাভাবিক ধরনের শব্দ হলো। লজ্জায় মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করল রোজার চেহারা। পেট চেপে ধরল সে। নিশ্চিত আসমান শুনতে পেয়েছে। কি লজ্জাজনক ব্যাপার! এখনই এমনটা হতে হলো। আসমান অবশ্য এমন ব্যবহার করল যে সে কিছুই শুনতে পায়নি। খাও, এইটুকুই উচ্চারণ করল সে। কিছুটা বিব্রত এবং কিছুটা স্বস্তি অনুভব করে খাবার গ্রহণ করল রোজা। ছেলেটি তাকে কিছু বলে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেনি। ব্যাপারটা তার কাছে ভালো লাগলো, একটু বেশি ভালো। খাবারে মনোযোগ দিল সে। মুখে পড়তেই অসাধারণ স্বাদে তার জিহ্বা থেকে পাকস্থলী পর্যন্ত যেন পরিপূর্ণ হয়ে উঠল। চমৎকার! আসমান এক বোতল জুস বের করেছে। একটা গ্লাস ভর্তি করে রোজার দিকে এগিয়ে দিয়ে বিড়বিড় করল, তেল মশলা একটু কমিয়ে দিয়েছি। সম্পূর্ণ খালি পেটে অধিক মশলাদার খাবার রুচবে না, শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, এগুলো কি তাহলে? ওইগুলো সবজি, মাছ এবং চিজ, কিছুটা সস। স্বাস্থ্যের জন্য উপকারী। ভ্যাবাচাকা খেয়ে বাটির দিকে তাকিয়ে থাকলো রোজা। সত্যি বলতে আসমান তার জন্য রান্না করেছে এবং করার সময় এত কিছু ভেবেছে, ব্যাপারটা তার মাঝে এক অজানা শিহরণ খেলিয়ে দিল। তুমি তুমি খাবে না? কথোপকথন ঘোরাতে জিজ্ঞেস করে বসল রোজা। কাউন্টারে হেলান দিয়ে আসমান নিজের মাস্কটা টেনে খানিক উপরে তুলে জানালো, খেয়েছি। ও, কিভাবে কি বলা উচিত ঠিক করতে না পেরে রোজার সম্পূর্ণ খাবারই ঝুঁকল। কাউন্টারে পা দোলাতে দোলাতে সে আস্তে আস্তে নুডলস সাবার করছে। এমন অব্যয়ের দিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে আসমান। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো দুশ্চিন্তা নেই, অথচ কিছুক্ষণ আগেই কিভাবে কাঁদছিল। নিজেকে স্বাভাবিক প্রদর্শন করছে সে, কিন্তু আসমান খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে অন্তরে কত বিশাল ঘূর্ণিঝড় লুকিয়ে রেখেছে রোজা। হঠাৎ করেই তীব্র রক মিউজিকের শব্দে বেজে উঠল রোজার ফোন। নিজেই তাতে হতচকিত হয়ে বাটি ফেলে দিচ্ছিল। আসমান কাছাকাছি থাকায় রক্ষা হলো। ভ্রুকুচকে বিরক্তি দেখিয়ে আসমান বাটি কাউন্টারে রাখতে রাখতে রোজা পায়জামার পকেট থেকে নিজের পুরনো ফোনটা বের করল। অনলাইন থেকে কেনা জামাগুলোর পায়জামায় এমন পকেট রয়েছে যা রোজার বেশ পছন্দ হয়েছিল। আনমনে কখন ফোনটা ঢুকিয়েছে মনে নেই। ফেটে আসা স্ক্রিনে দৃষ্টি সরু করে তাকিয়ে একটা অচেনা নাম্বার আবিষ্কার করল। রিসিভ করল। আসসালামু আলাইকুম, কে বলছেন? এক মুহূর্ত নীরবতা, তারপর উত্তর এলো, তোর বাবার রেখে যাওয়া ডায়েরিটা আর তোর মায়ের রূপোর পায়েলটা এসে নিয়ে যাস। কালকের মধ্যে না এলে নর্দমায় ফেলে দেব। এইটুকুই। লাইন কেটে গেল। শূন্যতা নিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকলো রোজা। এই জিনিসগুলো চাচার হেফাজতে ছিল। মরহুম ভাই এবং মরহুমা ভাবির স্মৃতিস্বরূপ। বেরিয়ে আসার সময় আনা হয়নি, পরে কয়েকবার চাইলেও দেয়নি। নিজের বাবা মায়ের স্মৃতি বলতে রোজার কাছে কিছুই নেই, সবই হারিয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে। জিনিস দুইটার প্রতি তার আকর্ষণ বহুদিনের।
মৃত্যুর আগে একবার হলেও ছুঁয়ে দেখতে চেয়েছে। সুযোগটা এভাবে আসবে ভাবেনি। ফোন নামিয়ে রাখতেই আসমানকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করতে লক্ষ্য করে রোজা বুঝল বান্দা মোটামুটি সবই শুনেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাটি হাতে তুলতে তুলতে জানালো, আগামীকাল একবার মিস্টার আজাদের বাসায় যাব। নিহাত কি ঘুমিয়ে পড়েছে? যদি না থাকে তাহলে ওকে ডেকে আমি যাব। নুডলস মুখে দিয়ে থমকে গেল রোজা। অবিশ্বাস নিয়ে চেয়ে রইল আসমানের দিকে। নিটোল অনুভূতিহীন সে পুনরায় জানালো, হুম। আদেশ করল, আমি তোমার সাথে যাব। জবাব দিতে সক্ষম হলো না রোজা। শক্তভাবে গিলে নিল খাবারটুকু। খাবার শেষ হতে হতে পেন্ট হাউসের দরজা খোলার শব্দে ঘুরে তাকালো। দেখল সিল্কের ঘুমের পোশাক পরিহিত অবস্থায় একটা বালিশ বগল দাবা করে ভেতরে ঢুকেছে চারুলতা। কিচেনের সামনে এসে এক নজর তাকিয়ে থাকলো সে। তারপর ভেতরে উকি দিল। আসমান রোজার হাত থেকে বাটি নিয়ে সিঙ্কে রাখতে রাখতে বলল, উত্তর পাশের রুম, তুই জানালার সাইডে থাকবি। দরজা যেন খোলা থাকে। বাইরের অ্যালার্ট সিস্টেমটা অন করে দিস। ওকে বস। দুই আঙ্গুলে স্যালুট ঠুকে রোজার দিকে এগোলো চারুলতা। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো রোজা। কয়েক মুহূর্ত সে বুঝে উঠতে পারল না যে কি হচ্ছে আর কেন হচ্ছে। তাকে হাতে ধরে কাউন্টার থেকে নামালো চারু। প্রশ্ন এড়িয়ে ছোট্ট বাক্যে জানালো, আমরা কয়েকদিন একসাথে ঘুমাবো, মজা হবে। না চাইতেও রোজা ঘুরে তাকালো আসমানের দিকে। ছেলেটি তার দিকে তাকিয়ে নেই। স্ক্রাবে ডিশওয়াশ নিয়ে ধুয়ে নিচ্ছে বাটি এবং চপস্টিক। মসৃণ পিচঢালা সড়ক বেয়ে এগিয়ে যাচ্ছে আসমানের পোশেক। আবহাওয়া ঝলমলে। সন্ধ্যার আস্তরণে আচ্ছাদিত হয়েছে ধরিত্রী। শহর যেন গাছাড়া দিয়ে উঠেছে সমগ্র দিনের পরিশ্রান্ত অভিযান শেষে। কিন্তু মতিঝিলের এই অঞ্চলে ব্যস্ততার তেমন দর্শন নেই। উচ্চবিত্ত এলাকা, নীরবতা, প্রশান্তি জরুরি। ড্রাইভিং সিটের ঠিক পাশেই বসে আছে রোজা। সোনালি বর্ণের সালোয়ার কামিজ তার পরনে। গত কয়েকদিনের তুলনায় চেহারা মোটামুটি পরিষ্কার। ধোঁয়াশে দৃষ্টিতে চেয়ে আছে বাইরের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে কপালে। হালকা একটু মাথা কাত করে আসমান তাকালো তার দিকে। পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। মৃদু ধ্বনি তুলে একটা একতলা ভবনের সামনে থামল আসমানের গাড়ি। এটাই আজাদদের বাড়ি। আগে অ্যাপার্টমেন্ট ভবনে থাকত। আভিজাত্যের প্রদর্শনে বর্তমানে বাড়ি কিনেছে। এই অঞ্চলে এমন ইউরোপীয় ধাঁচে তৈরি বাড়ি রয়েছে কয়েকটি। নিজের সিট বেল্ট খুলে রোজা নামতে গেলেই হঠাৎ আসমান নিজের হাত বাড়ালো তার দিকে। ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রোজা। তোমার ফোন। কিছুটা অবাক হয়ে নিজের ফোনটা আসমানের হাতে দিল। কয়েক সেকেন্ডের মাঝে তাতে কিছু করে ফিরিয়ে দিল আসমান। হতবাক হয়ে রোজা খেয়াল করল, তাতে স্টপওয়াচ সেট করা আছে 29 সেকেন্ডের। স্টপওয়াচ থামার সাথে সাথে যে জায়গায় থামবে ওই জায়গায় মাথা নিচু করে বসে পড়বে। এর বেশি কিছুই বলল না আসমান। রোজা অনুভব করল তার হৃদযন্ত্র দ্রুত গতিতে স্পন্দিত হতে আরম্ভ করেছে। জানে প্রশ্ন করলেও এই মুহূর্তে উত্তর লাভ সম্ভব নয়। যা বলেছে তা করাই শ্রেয়। সতর্কভাবে দরজা খুলে বাইরে পা রাখল সে। ফোন হাতে চেপে ধরে এগিয়ে গেল। সর্বশক্তি প্রয়োগ করে নিজেকে আটকালো আশেপাশে তাকিয়ে সন্দেহের উদ্রেক না ঘটাতে। দরজার দিকে এগোচ্ছে 1 পা 2 পা। নিজের উপর গাড়িতে বসা আসমানের ধারালো দৃষ্টির ভার অনুভব করতে পারছে। 28, 29। দরজা থেকে বরাবর 1 হাত দূরত্বে রয়েছে রোজা। স্টপওয়াচ থামার সাথে সাথেই নিজের হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ল। কয়েক সেকেন্ড জোর করে চোখ বুজে রাখল।
থপ 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 থপ। 4টি ম্রিয়মাণ শব্দ তার কানে এলো। শিউরে উঠে দৃষ্টি মেলতেই নিজের জায়গায় জমে গেল। তার দুপাশে মাটিতে এলিয়ে আছে 3টি মৃতদেহ। রক্তে ভিজে উঠছে ভূমি। এক ঝটকায় পিছনে চাইল। গাড়ির দরজার পিছনে সিট থেকে এক পা বের করে উঁকি দিয়ে রয়েছে আসমান। তার গ্লাভস আচ্ছাদিত ডান হাতে লম্বা নলের মতন সাইলেন্সারযুক্ত রিভলভার। তখনও হালকা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে নল থেকে। গাড়ির ঠিক পিছনেই ঝোপের আড়াল হতে দুটো হাত বেরিয়ে আছে, রক্তাক্ত। কিছুই ঠাউর করতে না পেরে রোজা এক ঝাঁক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আসমানের নিগুড় কৃষ্ণগহ্বর দৃষ্টি মাঝে। গতকাল বারের এক কোণায় বসে আপন মনে অ্যালকোহলে বুঁদ হয়ে রয়েছে আজাদ। এই বদঅভ্যেসটি তার আগে ছিল না। মধ্যবিত্ত থেকে তথাকথিত সফলতার সিঁড়ি বেয়ে উচ্চবিত্তের পর্যায়ে পৌঁছানোর পর জগতের সকল রকম নিষিদ্ধ আনন্দ ফুর্তির দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। তারই ফলস্বরূপ কাজের বিরতিতে বারের আশেপাশে চক্কর দেয়। স্ত্রী তাতে অভিমান করে না, বরং নিজেই রাতের খাবারের পর ওয়াইনে মত্ত হওয়ার পরামর্শ দেয় কিছুদিন বাদে বাদেই। আপন চিন্তায় আচ্ছন্ন মস্তিষ্কে গ্লাসের দিকে চেয়ে থাকা আজাদের মনোযোগ ভাঙল নিজের কাঁধে অতর্কিত স্পর্শ অনুভব করে। ঝট করে ঘুরে তাকিয়ে নিজের পাশে আসন গ্রহণ করা চকচকে স্যুট পরিহিত ব্যক্তিকে নজরে পড়ল। ঘোলাটে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার পরিচয় অনুধাবনের সঙ্গে সঙ্গে নিজের পায়ে তড়াক করে উঠে দাঁড়ালো আজাদ। মিস্টার আকাশ, আপনি এত উত্তেজিত হবেন না। বসুন মিস্টার আজাদ রহমান। আকাশের যান্ত্রিক কণ্ঠস্বরে একটা ঢোক গিলে আজাদ নিজের চেয়ারে বসল। একদম নির্বিকারভাবে বসে আছে মানুষটি। কেবি গ্রুপের কর্তার ডান হাত। আজাদের মতন ব্যবসায়ীদের জন্য তারা এক প্রকার সোনার হরিণের মতো, যাদের নাম শুধুমাত্র শোনা যায়, কখনো পাওয়া সম্ভবপর হয় না। কেবি গ্রুপের পর্যায়ে পৌঁছানো হয়তো এদেশের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানেরই স্বপ্ন। বার অ্যাটেন্ডার একটা হুইস্কির গ্লাস এগিয়ে দিতেই চেয়ারে শরীর এলিয়ে তাতে আনমনে চুমুক দিল আকাশ। অন্যদিকে নেশা উধাও হয়েছে আজাদের। কেবি গ্রুপের কারো অতর্কিত উপস্থিতি যে মোটেও সুখকর বিষয় হবে না, তা তার বিচক্ষণ ব্যবসায়িক মস্তিষ্ক ঠিকই আন্দাজ করতে সক্ষম। বিশেষ করে আকাশ প্রবেশের সাথে সাথে আশেপাশের টেবিলগুলোতে অবস্থান নেওয়া কালো পোশাকধারীদের মোটেও সুবিধার ঠেকছে না। কি চায় এরা? অবশ্যই প্রশ্ন করার দুঃসাহস প্রদর্শন করল না। আকাশ বেশ দীর্ঘ সময় নিয়ে নিজের হুইস্কিতে দীর্ঘ কয়েক চুমুক দিল। অতঃপর আজাদের দিকে তাকাতেই অজান্তেই শিউরে উঠল মধ্যবয়স্ক পুরুষটি। শুনলাম আপনার বাবা গত হয়েছেন। মাই কন্ডোলেন্স। একটা ঢোক গিলে পকেট থেকে রুমাল বের করে কপাল মুছে নিল আজাদ। ইউনুস রহমানের মৃত্যুর খবর এরা কিভাবে জানল? কেবি গ্রুপের নিকট কোনো কিছুই কি অজ্ঞাত নয়? মৃদু হাসল আকাশ। হাত বাড়িয়ে আজাদের কাঁধ স্পর্শ করল। আপনার এক ভাতিজি রয়েছে, রাইট? রোজা রহমান চড়ুই। চড়ুই? লাফিয়ে উঠে দাঁড়াতে গেলে তাকে জোরপূর্বক ঠেলে আকাশ বসিয়ে দিল। কি আশ্চর্য! আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন বারবার? আমি আমি আসলে, ইউ নো ইউ উইল ডাই বাই লাইং, ডোন্ট ইউ? আকাশের ফিসফিসে কণ্ঠস্বরে আজাদের সমস্ত শরীর জুড়ে ভীতির তরঙ্গ খেলে গেল। মাথাটা চক্কর দিচ্ছে। হৃদযন্ত্র দ্রুত গতিতে স্পন্দিত হয়ে চলেছে। আমি আর একবার জিজ্ঞেস করব, রোজা রহমান চড়ুই আপনার ভাতিজি, রাইট? হ্যাঁ। ফোন নাম্বার আছে নিশ্চয়ই? মানে, বাবার মৃত্যুর খবর দিতে যে নাম্বার থেকে কল দিয়েছে সেটি আছে। গ্রেট, কল দিন।
সে ধরলে বলবেন আপনার বাড়িতে আসতে। কম্পিত শরীরে আকাশের দিকে তাকালো আজাদ। মাথা নেড়ে জানালো, আসবে না। আমাদের সম্পর্ক ভালো না। তাছাড়া ও এখন বিবাহিত। বিবাহিত শব্দটি শুনে আকাশের ভ্রুজোড়া কিঞ্চিত উঁচু হলো। এর অধিক কোনো অনুভূতি প্রদর্শিত হলো না। হুইস্কি নিঃশেষ করে একটা নোট টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। আজাদ ভয়ে ভয়ে চেয়ে আছে। নিজের স্যুট টেনে টুনে ঠিকঠাক করে আকাশের তীক্ষ্ণ দৃষ্টি মোকাবেলা করল তাকে। আপনার ভাতিজি, আপনি তাকে কিভাবে কোন উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসবেন আপনার ব্যাপার। যত দ্রুত সম্ভব কাজ হয়ে যাওয়া চাই। আদারওয়াইজ। বাক্যটি সম্পূর্ণ করল না আকাশ। একটা কাঠ আজাদের উদ্দেশ্যে রেখে উল্টো ঘুরল। ধরল বাহিরের পথ। সে চলে যেতেই কালো পোশাকধারী ব্যক্তিবৃন্দ উঠে একে একে একই পথ অনুসরণ করল। স্তব্ধ হয়ে রইল আজাদ। একই দৃষ্টে চেয়ে রইল কাঠটার দিকে। নিজের গাড়ি থেকে ধীর পায়ে নামলো আসমান। রোজা মাটিতে বসে মাথার উভয় পাশে হাত চেপে রেখেছে। একঝাঁক অবিশ্বাস এবং বিস্ময় নিয়ে চেয়ে আছে তার দিকে। বিশ্লেষণের লক্ষণ প্রদর্শন করল না আসমান। গতকাল রাতে রোজার চাচার ফোন কল তার সন্দেহের উদ্রেক ঘটিয়েছিল। এতগুলো বছর ধরে যা ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা হয়নি, হঠাৎ করে তা ফেরত দেবে কেন? ইউনুস রহমানকে সমাহিত করার দিন গোরস্থানে যে ব্যবহার আজাদ রহমানের মাঝে লক্ষ্য করেছিল, তাতে তার মতন অহংকারী ব্যক্তিত্বের অধিকারীকেও বস্তুগুলোকে তখনই নর্দমায় ফেলে দেওয়ার কথা। ফেরত তো বহু দূরের ব্যাপার। তাহলে ক্ষুরোধার শীতল মস্তিষ্ক একটার পর একটা ছক মিলিয়ে সম্পূর্ণ ধাঁধার ব্যাখ্যা উপস্থাপনে সক্ষম হয়। যে কোনো কারণে রোজাকে দরকার আজাদের। তার বাবা মায়ের স্মৃতিচিহ্ন ফেরত দেওয়া একটা বাহানা মাত্র। ফাঁদে ফেলতে চাইছে সে মেয়েটিকে। তাছাড়া আজাদ রহমানের শ্বশুরের সম্পর্কে যে তথ্য হাতে রয়েছে, তাতে সেই কোম্পানি কেবি গ্রুপের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ। এই জ্ঞানটুকু রোজার নেই, না থাকারই কথা। তাই হয়তো সে সম্পূর্ণ চিত্রটি ধরতে পারেনি শুরুতে। কিন্তু আসমান কিছুই বুঝতে তার বাকি ছিল না। দ্রুত পায়ে রোজার দিকে এগিয়ে একটা হাত বাড়িয়ে ধরল আসমান। তার প্রশস্ত তালুর দিকে চেয়ে রইল রোজা। কিছুটা বিষণ্ণ এবং উগ্রদৃষ্টি তার নয়নে। আসমান ভাবল কিছু বোধহয় বলবে কিংবা প্রশ্ন করবে, কিন্তু তেমন কিছুই রোজা করল না। তার হাতটি ধরল, উঠে দাঁড়ালো সোজা হয়ে। হাত ছেড়ে তৎক্ষণাৎ আসমান আশেপাশে চাইল। পড়শি নিয়ে ঢোকার সময়ই তার অভিজ্ঞ দৃষ্টি ঝোপের আড়ালে এবং বাড়ির চারিপাশে ছায়ার ন্যায় অবস্থানরত ঘাতকদের অস্তিত্ব টের পেয়েছিল। গাড়ির জানালার কাচ নমিত রাখার দরুন ভেতরের দৃশ্য অবলোকনের সুযোগ তারা লাভ করেনি। যদি অনুধাবন করত যে গাড়ির ভেতরে স্বয়ং আসমান ছিল, তবে কি আক্রমণের দুঃসাহস করত? উত্তর হলো না, কোনো দিন করত না। কিংবদন্তি গল্পের পৃষ্ঠা হতে হারালেও তার কল্পকাহিনী রয়ে গিয়েছে মানুষের অন্তর জুড়ে। কেবি গ্রুপের জন্ম দেওয়া পিশাচ, তাকে টেক্কা দেওয়ার স্বাধিকার একটা ফাঁদ ছিল, তাই না? রোজার মৃদুকণ্ঠে আসমান ফিরে চাইল। কোনো প্রকার উত্তর করল না। একটা নিঃশ্বাস ফেলে নিজের কপালে হাত বুলিয়ে মেয়েটি বিড়বিড় করল, বাড়ির জানালা দিয়ে আমাদেরকে দেখছে মিস্টার আজাদের স্ত্রী। সহসাই উপরে দৃষ্টি নিক্ষেপ করল আসমান। বাড়ির একপাশের জানালায় ঝাপসা অব্যয়ে দৃষ্টিপাত হলো। তিরতির করে কাঁপছে মেলি অব্যয়টি। রোজা খানিক শুষ্ক কণ্ঠে বলল, আব্বু আম্মুর জিনিসগুলো সত্যিই রয়েছে কিনা জানি না। যদি থাকে তাহলে না নিয়ে ফেরত যেতে চাই না। আসমান এক মুহূর্ত স্থির থাকল। তারপর এগিয়ে গেল দরজার দিকে।
করাঘাতের প্রচেষ্টা এড়িয়ে সোজা লক্ষ্য করে গুলি ছুড়ল। ধাতব কর্কশ আওয়াজ তুলে দরজা খুলে গেল মুহূর্তেই। পায়ে পায়ে সামনে গিয়ে দাঁড়াতেই অভ্যন্তরে দৃশ্যপট নজরে এলো। ড্রয়িং রুমের মেঝেতে হাঁটু মুড়ে হাত জোড় করে বসে আছে তার চাচা এবং চাচি, উভয়ই কেঁদে কেটে একসা। আমাদের কিছু করিস না চড়ুই, দোহাই লাগে তোর। মাথা নুয়ে রীতিমতো তার পায়ে হামলে পড়তে চাইল আজাদ, কিন্তু সহসাই নিজেকে দূরে সরিয়ে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল রোজা। দেয়ালের গায়ে হেলান দিয়ে নির্বিকার দৃষ্টিতে চেয়ে আসমান বিড়বিড় করল, 2 মিনিট 15 সেকেন্ড সময় আছে আমাদের কাছে। আমাদের মেরো না প্লিজ, আমরা কিছুই করিনি। ওটা তো কেবি গ্রুপ। অশ্রুতে চাচির জর্জেট শাড়ি সিক্ত হয়ে জড়িয়ে গিয়েছে, থরথর করে কাঁপছে সে। তবুও বিন্দুমাত্র মায়া হলো না রোজার। এই দুইটা মানুষের প্রতি সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান হারিয়েছে সে, তার দাদুকে যারা কষ্ট দিয়েছে তাদের। ওয়ান্ট মি টু কিল দেম? আসমানের প্রশ্নে দৃষ্টি তুলে তাকালো রোজা। আজাদ এবং তার স্ত্রী হতচকিত হয়ে চেয়ে আছে। প্রাণভিক্ষা চাইতে চাইতে কণ্ঠ শুকিয়ে এসেছে তাদের। মাথা নেড়ে আজাদের দিকে ফিরে রোজা আদেশ করল, আমার বাবার ডায়েরি আর মায়ের নূপুর আছে স্টোর রুমে। আজাদ কিছু বলার আগেই চাচি এক লাফে উঠে দৌড়ে গেল ভেতরে। আসমান হাতঘড়ির দিকে তাকালো, নীরবে সময়ের হিসাব মিলিয়ে চলেছে। তার অব্যয় লক্ষ্য করে আজাদ ঢোক গিলে অশ্রাব্য কণ্ঠে শুধালো, আপনি আসলে কে? শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো আসমান। অতঃপর ধীর পায়ে এগিয়ে গেল আজাদের দিকে। নিজের অজান্তেই মেঝেতে ভর দিয়ে নিজের শরীর দূরে টেনে নিল আসমান। উবু হয়ে তার আতঙ্কিত দৃষ্টির মুখোমুখি হলো আসমানের কৃষ্ণগহ্বরের সম্মোহনী আদেশে। দৃষ্টি ফিরিয়ে নিয়েছে লোকটি। মোকাবেলা করতে সক্ষম নয় এই সুতীব্র অশরীরী ভীতির প্রলয়। বজ্রকণ্ঠে উচ্চারিত শব্দে এমন এক কঠোরতা ছিল যা আজাদের হৃদযন্ত্র জমিয়ে দিল মুহূর্ত কয়েকের জন্য। রীতিমতো জ্ঞানশূন্য হয়ে দৃষ্টি বুজে নিল, যেন প্রস্তুতি নিচ্ছে নিজের মৃত্যুর। ঠিক তখনই আবির্ভূত হলো চাচি। হাতে একটা ধুলো জমা প্যাকেট। সেটি বাড়িয়ে ধরতেই তার রীতিমতো ছিনিয়ে নিয়ে খুলে দেখল রোজা। প্লিজ, আমাদের ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কোনো দিন নর্দমার কীট ঘেঁটে নিজের হাত নষ্ট করতে আমি ইচ্ছুক নই। উল্টো ঘুরল রোজা, মাথা কাত করে দৃষ্টি বিনিময় করল আসমানের সঙ্গে। অজ্ঞান হওয়ার দ্বারপ্রান্তে থাকা আজাদকে নিস্তার দিয়ে উঠে দাঁড়ালো আসমান। চাচির দিকে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল ঠেকিয়ে হড়বড় করে বলল, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবেন? অশ্রুসিক্ত নয়নে ফ্যালফ্যাল করে চেয়ে থাকল চাচি। আসমান রোজাকে অনুসরণের উদ্দেশ্যে ফিরে ঘোষণা করল, কেবি গ্রুপ জানতে চাইলে বলবেন তাদের নাকের ডগা দিয়ে সে জিনিস হাতিয়ে আবার সশরীরে ফিরে গিয়েছি। বেকার নিজেদের মানুষের প্রাণ খরচা করল। পরের বার ফাঁদ পাতলে যেন আরেকটু ভেবে চিনতে পাতে। দরজার ঠিক সামনে 1 সেকেন্ড থামল। তার প্রভাবশালী কণ্ঠ ধ্বনিত হলো চারিপাশে। উচ্চারিত শেষ বাক্যটি অজানা কারণেই কাঁপন ধরিয়ে দিল হৃদয় জুড়ে। হাঙরের জালে মেশিন ধরা পড়ে না। পোর্শেতে আসমানের পাশের সিটে বসে নিজের হাতের ডায়েরি এবং নূপুরটার দিকে একদৃষ্টে চেয়ে আছে রোজা। তার দৃষ্টিতে অশ্রু জমতে চাইছে। বাধা দিয়ে রেখেছে সেই অনুভূতিতে। এইগুলো অক্ষত রাখার কারণ, যদিও অযত্নে ছিল, তবুও ফেলে দেয়নি। এর অর্থ কি আজাদ রহমানের মনের কোণে একটু হলেও অপরাধবোধের জন্ম নিয়েছিল, তাই নিজের ভাই ভাবির স্মৃতিগুলো বেহাত করেনি? পুনরায় গাড়ি থেমে যাওয়াতে রোজা চিন্তার জগৎ থেকে বেরিয়ে আশেপাশে তাকালো।
এখনও সামান্য দূরত্ব পার করেনি তারা। এ স্থানে থামার মানে? গাড়িতে বসো, বের হবে না, আমি আসছি। কোথায় যাচ্ছ? উপহার পাঠাতে। এইটুকুই। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল আসমান। রাত্রির আধারেও স্ট্রিট লাইটের মৃদু আভায় রোজা স্পষ্ট দেখল অদূরে মিলিয়ে যাওয়া তার অব্যয়। উভয় হাতে চকচকে ধারালো তামার দড়ি পাকাতে পাকাতে এগিয়ে যাচ্ছে। আবার কার কপালে আজ আজরাইল ভর করল? হতবম্ব হয়ে রোজা আবিষ্কার করল এই ব্যাপারগুলোতে তার আর একটু খারাপ লাগা কাজ করছে না। যেন কালো জগতের সঙ্গে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে পড়েছে তার হৃদয় এবং মস্তিষ্ক। নিজের অজান্তেই তাই গাড়ির দরজা খুলল। নিষেধাজ্ঞা অমান্য করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আসমানের পথ অনুসরণ করে। গলির দেয়ালের আড়াল হতে অপর পাশে নজর বিছাল। একটা কালো জিপ গাড়ি এগিয়ে যাচ্ছে আসমান। পিনপতন নীরবতা, শুধুমাত্র বহুদূরে নিড়ে ফেরা কাকের দলের অশুভ কুহুতান। জিপের দরজা খুলল সহসাই। কেউ নামতে গেল বাইরে, কিন্তু তার আগেই ক্ষিপ্ত গতিতে আসমান হামলে পড়ল, ঢুকে গেল গাড়ির ভেতরে। হতচকিত মাহিন ফ্যালফ্যাল করে চেয়ে থাকল মাস্ক পরিহিত দানবটির দিকে। এতক্ষণ ধরে নিজেদের হিট টিমের কোনো প্রকার খবর না পাওয়ায় সে সবেমাত্র দেখতে যাচ্ছিল যে কি হচ্ছে, কিন্তু এমন কিছু সে নিজের কোনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। আসমান, উইল ইউ বি এ নাইস গিফট? গোঙানিতে পূর্ণ হলো বায়ু। ছটফটের জোরে কাঁপতে থাকল সম্পূর্ণ গাড়ি। ক্রমশ চেপে বসল আসমানের বাঁধন। জিভ বেরিয়ে পড়েছে মাহিনের। চোখ উল্টে গেছে কোটরে। মিনিট খানেকের ধস্তাধস্তি, পরক্ষণেই যেন মৃত্যুর নিকট পরাজয়। বেরিয়েই রইল জিভ, আধবোজা হয়ে রইল নয়ন পল্লব। মুখের কোণ বেয়ে নামতে থাকলো ফেনার মতন কষ। দড়িটা না সরিয়ে গলায় বাঁধল আসমান। সুন্দর করে আবার দুটো পাপড়িও তৈরি করল, একদম যথাযথ উপহারের সাজসজ্জার মতন। তারপর নিজের জুতোর ভেতর থেকে বের করলো একটা ব্লেড। মাহিনের শার্ট খুলে বুকে ছোঁয়ালো ধারালো স্পর্শ। শূন্য দৃষ্টি মনোযোগে আচ্ছন্ন। রচনা করবে মহাকাব্য। অপরদিকে বাইরে গলির কাছে দাঁড়িয়ে থাকা রোজা জিপের ভেতর কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না, চেয়ে আছে বিহল দৃষ্টিতে। ঠিক তখনই কারো পদশব্দ শুনল। ঠিক তার পেছন থেকে এগিয়ে আসছে সিগারেট টানতে টানতে। হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল, কিংবা সিগারেট সংগ্রহে। আর যাই হোক, আসমানের নিশ্চয়ই এর অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই। যদি কোনো ঝামেলা হয়। দ্রুতগতিতে সিদ্ধান্ত নিয়ে দেয়ালের এপাশে এসে পড়ল রোজা। পুরনো দেয়ালে খসে আসা আধভাঙা ইটের টুকরো তুলে নিল। লোকটা গলির বাঁক ঘুরতেই, এক্সকিউজ মি? রোজার দিকে তাকালো সে, দৃষ্টি জুড়ে বিস্ময়। ঠিক তখনই সজোরে তার মাথা এবং পরের বার ঘাড় বরাবর আক্রমণ চালালো রোজা। কোনো ফাঁক রাখতে রাজি নয় সে। প্রথমবারে সফল না হলেও দ্বিতীয়বার ধরাশায়ী হয়ে অচেতন দেহটি সড়কের পাশে লুটিয়ে পড়ল। ভারী নিঃশ্বাস প্রশ্বাস জারি রেখে সেই দিকে তাকিয়ে রইল রোজা। তার হাতের ইটের টুকরো রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। তৎক্ষণাৎ সেটা ছুঁড়ে ফেলে নিজের বুক চেপে ধরল। জিভ থেকে বেরিয়ে আসা আসমান হাত 15 দূরের দৃশ্যপট লক্ষ্য করে এগোলো। তার পদশব্দ শুনে উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘুরে চাইল রোজা। আসমানের কপালে কয়েক ফোঁটা ঘাম এবং রক্তস্নাত গ্লাভস ব্যতীত আর কোনো অস্বাভাবিকতা নেই। কাছে পৌঁছে একবার রোজা এবং অতঃপর নিথর শরীরের দিকে তাকালো আসমান। এই এক্সট্রাটার কথা জানতাম না। রোজা ভেবেছিল গাড়ি থেকে বেরিয়ে আদেশ অমান্য করায় তাকে একচোট শুনতে হবে, কিন্তু দানবটির নিগুড় দৃষ্টি তার নয়নে মিলল। অদ্ভুত জলজলে আবেশে পরিপূর্ণতা। গুড জব।
প্রশংসা করল আসমান। রোজার? নির্ঘাত ভুল শুনেছে রোজা, তাই না? মার্বেল ভবন। আসমান কাঠ পাঞ্চ করে পেন্ট হাউসের দরজা খুলতেই বাজনার ঝাপটায় রীতিমতো চমকে উঠল রোজা। তরঙ্গের ঝংকারে তার হৃদযন্ত্র পর্যন্ত কেঁপে উঠেছে। যেন আসমানের নিঃশব্দ পুরীতে নয়, বরং কোনো বিয়েবাড়িতে ঢুকে পড়েছে। কি অদ্ভুত! কার এত আনন্দ লেগেছে জীবনে? বুঝে উঠতে দ্রুত ভেতরে ঢুকল। হলরুমে একটা ডিস্কো লাইট জ্বলছে। লাল নীল বাতি মুহুর্মুহু জ্বলে নিভে মেতেছে রঙ্গ খেলায়। প্রচণ্ড জোরে বাজছে মিউজিক, এবং তার তালে তালে কোমর দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নৃত্যশৈলী জারি রেখেছে নিহাত। নিহাত? হতচকিত হয়ে সামনে চেয়ে থাকল রোজা। অপরদিকে ভ্রুকুচকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আসমান। মানুষের যেমন প্যানিক অ্যাটাক হয়, এই ছেলের তেমনই ডান্স অ্যাটাক হয় কদাচিৎ। বিশেষ আকর্ষণীয় নয় তার ব্যাঙের ন্যায় লম্ফঝম্ফ। কিচেনের প্রান্তে দাঁড়ানো চারুলতা একটা গাজরে কামড় দিয়ে বিনাশিনী ভঙ্গিতে চেয়ে আছে সেই উচ্ছল নৃত্যের দিকে। হাত পা ছুঁড়ে জম্বির মতন লাফিয়ে যাচ্ছে তো যাচ্ছেই ছেলেটা। যে কোনো মুহূর্তে কারো গায়ে গাজরটা দিয়ে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে দ্বিধা করবে না চারু। নিহাত থোড়াই কেয়ার ভঙ্গিতে একবার ডান হাত আরেকবার বাম হাত তুলে নাচছে। নাচ বলা যায় না তাকে, বললে নৃত্যশিল্পীর অপমান করা হবে। হতবাক হয়ে রোজা খেয়াল করল হলরুমের কাউচে বসে আছে ছোট্ট একটা শরীর, রুহি। নিহাত তারই মনোরঞ্জন করার চেষ্টায় লিপ্ত। হে বুকের মাঝে আগুন জ্বলে নেভে নারে জল ছেটালে, কবে দিমু গলায় মালারে, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। চিৎকার করে করে গানের সাথে মিলিয়ে গাইছে নিহাত। তাতে ত্যক্ত বিরক্ত চারুলতা খেকিয়ে উঠল। তেলাপোকা কোথাকার! গাজর ছুঁড়ে দিতেই সজোরে তা আঘাত হানল নিহাদের চান্দি বরাবর। মেঝেতে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করল বান্দা। তাতে খিলখিল করে তিনটি দাঁত দেখিয়ে হাসতে থাকল রুহি। ভীষণ বিনোদিত হচ্ছে সে। হাততালি দিয়ে চলেছে তালে তালে। যদিও বোঝা সম্ভব নয়, কিন্তু নিহাদের কথায় দ্বিতীয় দফায় হাসল রুহি। পুনরায় জীবিত হলো নিহাত। লাফিয়ে উঠে পিছনে রোজাকে খেয়াল করল। কোনো প্রকার সতর্কতা ছাড়াই এক হাতে টেনে নিল তাকে। দুই হাত মুঠোয় পুরে অদ্ভুত ভঙ্গিতে লাফাতে লাফাতে চক্কর কাটতে লাগল। রোজা ভরকে গেল সম্পূর্ণ। শিরায় শিরায় রক্ত নিহাত দেবের ভক্ত। নিহাত? ইয়াহু! একটা ছাগল তুমি। হুম, পরীর 2 নম্বর বাচ্চা। থাপ্পড় দেব কিন্তু। দাও। মেয়ে মানুষের থাপ্পড়ে ভিটামিন আছে। হা হা। মাথা ঘুরছে রোজার, তবুও হাসির উদ্গীরণ ঘটল তার মাঝে। বহুদিন পর নিজের দাদু চলে যাওয়ার পর এই প্রথম তাকে প্রাণ খুলে হাসতে লক্ষ্য করে অপলক চেয়ে রইল চারুলতা। তাতে হঠাৎই নীরবতা ধারণ করল সমগ্র জায়গা জুড়ে। নিহাত রোজাকে ছেড়ে কটমট করে তাকালো। এসে গেছে আমার আনন্দ বালিচাপা দিতে। আসমান এক নজর তাকালো, বিড়বিড় করল, লাউড মিউজিক ছোট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়। কি করব, কাজ ছিল তো। ভ্রুক্ষেপ না করে কাউস থেকে রুহিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল আসমান। সেই দিকে একদৃষ্টে তাকিয়ে রোজা চারুলতার দিকে ফিরল। নিহাদের ঘুরানটি খেয়ে ঘেমেছে ভীষণ। ওড়নার খুঁটে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, রুহি এখানে? ওর বাবা মা একটা ইমার্জেন্সিতে বাইরে গিয়েছে কয়েক ঘন্টার জন্য। আমাদের দিয়েছে একটু সামলানোর জন্য। ও, এমন বাদর নাচ দেখানো হবে আগে জানলে অবশ্য নিজেদের বাচ্চাকে রেখে যেত কিনা সন্দেহ। সঙ্গে সঙ্গে চেতে উঠল নিহাত। কোমরে হাত গুজে বলল, এই পেতনি,
তুমি যে ওই লম্বা লম্বা চুল এলিয়ে সন্ধ্যা রাতে বেলকনিতে হাড্ডিসার পা ঝুলিয়ে বসে থাকো, আমি কি কোনোদিন বলেছি তোমাকে তেঁতুল গাছে শাকচুন্নি লাগে? কি বললে তুমি? আমি শাকচুন্নি? না তো কি! নিজেকে মিস ইউনিভার্স মনে করো? দেখলে তো মনে হয় বায়োলজি ল্যাবের বক্সে বন্দি মানবদেহের কঙ্কালতন্ত্র। আর তুমি কি? গরিবের বডিগার্ড সালমান খান। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আই অনলি সার্ভ গুরুদেব। মাথায় হাত ঠেকালো রোজা। নির্গত হলো দীর্ঘশ্বাস। তার সামনে ভারত পাকিস্তানের বর্ডারের মৌখিক লড়াই অব্যাহত রইল। আপন মনে হাসল সে। তার মনটা কিছুটা হলেও হালকা অনুভূত হচ্ছে। আধ ঘন্টা পর নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো রোজা। রুহিকে নিয়ে আসমান নিজের কক্ষে গিয়েছে। প্রয়োজন নেই তবুও অনুসরণ করল সেই পথ। কেন কে জানে। আজকের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে কি? ওই জিপ গাড়িতে কী করেছে সে? জবাব দেবে কি? ভালো কিছু নিশ্চয়ই করেনি, কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে? কথা বলা প্রয়োজন। ধীর পায়ে সিঁড়ি বেয়ে কিছুক্ষণের মাঝেই নিজেকে আসমানের রুমে আবিষ্কার করল রোজা। দরজা খোলাই। ভেতরে বিছানার উপর রুহি। তার সামনে উপুর হয়ে আছে আসমান। বাইরের পোশাক বদলেছে। টি শার্ট আর ট্রাউজার পরিধানে, তবে মাস্ক সরায়নি। রুহির হাতে সেই কালো টেডি বিয়ারটি, যেটা শুধুমাত্র স্পর্শ করার কারণেই রোজার উপর ক্ষেপে গিয়েছিল আসমান। কিন্তু রুহিকে খেলতে দিয়েছে। বাচ্চাদের প্রতি এতটাই দুর্বল কি তার হৃদয়? রোজার উপস্থিতি অনুভব করলেও আসমান বর্তমানে নিজের সবটুকু মনোযোগ কেন্দ্রীভূত রেখেছে রুহির উপর। ছোট্ট শরীরে জড়ানো গোলাপরাঙা ফ্রক, মাথার চুলগুলো দুই পাশে দুই তালগাছের মতন ঝুঁটি বাঁধা, ঠোঁট জুড়ে হাসি, ফোলা ফোলা গালে সহজাত লালিমা। টেডি বিয়ার জড়িয়ে ধরে নাড়ছে আর উৎসুক নয়নে আসমানকে দেখছে। আসমান আঙুল নাড়লেই খেলার ভঙ্গিতে খিলখিল করে হাসির ঝংকার তুলছে। এ যেন অমৃত সুধা। বিছানার একপাশে বসল রোজা নীরবে। আসমান রুহিকে কোলে তুলে নিয়েছে। এদিক সেদিক দুলিয়ে দোলনার প্রক্রিয়ায় রুহির হাসি বিস্তৃত হয়েছে। আসমানের চুল আঁকড়ে ধরে টানছে। ব্যথা পাওয়ার অভিনয় করছে তার ভুক্তভোগী। দৃশ্যটি অদ্ভুত নয়, বরং ভীষণ মনোমুগ্ধকর ঠেকছে। নিজের হৃদয়ে আবেগের উদ্গীরণ অনুভব করছে রোজা। প্রজ্বলিত দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছে সে। মস্তিষ্কে মুদ্রিত করে নিচ্ছে ভালো লাগার আবেশ ছড়ানো দৃষ্টিতে। বিছানায় গড়াগড়ি দিয়ে টেডি বিয়ার নিয়ে রুহিকে খেলতে দেখতে দেখতে হঠাৎ রোজা আনমনে প্রশ্ন ছুড়ল, এটা তুমি ওকে দিয়েছ? নিঃশব্দতা। রোজা দৃষ্টি তুলে আসমানের অব্যয়ে তাকালো। বিশেষ গুরুত্ব রয়েছে এই পুতুলের, তাই না? ঝুঁকল আসমান। রুহি উল্টে গিয়েছে, সোজা হতে পারছে না। তাকে সোজা হতে সাহায্য করে ছুটে যাওয়া টেডিটি হাতে ধরিয়ে দিয়ে আপন মনে তার কণ্ঠ প্রকাশ করল, আমার মেয়ে। সম্পূর্ণ বরফ হয়ে গেল। নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে না পেরে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকল রোজা। আসমান তাকালো। নিজের জলজলে নিগুড় কালো দৃষ্টি মেলালো রোজার সনে। তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো, পুতুলটা আমার মেয়ের। কখন হাতের আঙুলগুলো বিছানার চাদরে আঁকড়ে বসল রোজা টেরটুকুও পেল না।